সবাইকে স্বাগতম। ঠিক আছে? তো আজকে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ১০ নম্বরের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? দেখা যাক আমরা কতটা বুঝতে পারছি। তাহলে এই যে হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। এরকম আগে একটা পয়েন্ট করতে হবে। প্রাচীন ভারতের বৈদিক ও ব্রাহ্মণ্য শিক্ষার নানা ধরনের অসুবিধাগুলিকে দূর করে গণতান্ত্রিক ভাবধারায় প্রভাবিত এক নতুন শিক্ষার আবির্ভাব আবির্ভাব ঘটে, যা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নামে পরিচিত। তাহলে এরকম করে একটা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা পয়েন্ট দেব। তারপরে আমরা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য এইভাবে পয়েন্ট করব। হ্যাঁ, 1 2 3 4 করে আলোচনা করব। হুম এই যেখানে দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা দিলাম পয়েন্ট। আচ্ছা দাঁড়াও, এগুলো মুছে দিই। আমরা ডাইরেক্ট বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করব না। ঠিক আছে, আগে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার একটা পয়েন্ট দিলাম, তারপরে বৈশিষ্ট্যগুলো, তারপরে 1 2 3 এরকম করে আলোচনা করব। ঠিক আছে, আর শেষে কী করব, যতগুলো পয়েন্ট লিখবো, যতগুলো আমাদের প্রয়োজন ততগুলোই লিখবো। হ্যাঁ, 8 নম্বর আসলে 8টাই পয়েন্ট দেব। তারপরে আমরা উপসংহার, শেষে উপসংহার বা মন্তব্য দেব। এইভাবে শেষ করব। আমরা যেভাবে মানে যত সুন্দরভাবে নামাবো তত কিন্তু আমরা ভালো নম্বর পাবো। তাহলে দেখি একটু পয়েন্টগুলো আলোচনা করে দিই। হুম শিক্ষার লক্ষ্য। আচ্ছা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি হলো, আচ্ছা শিক্ষার লক্ষ্য, বৌদ্ধ শিক্ষার প্রধান লক্ষ্য হলো দুঃখ বেদনা জর্জরিত সমাজ জীবনের বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি বা নির্বাণ লাভ করা। তাহলে এর মেন লক্ষ্য কিন্তু জীবনের মানে বিভিন্ন রকম দুঃখ কষ্ট বেদনা এইসব থেকে মুক্তি লাভ করা বা নির্বাণ লাভ করা। আচ্ছা, বিহার কী ছিল? বিহার হলো বৌদ্ধদের শিক্ষার আবাসিক বিদ্যালয়। ঠিক আছে, এগুলোকে মঠ বলা হয়। হ্যাঁ, বা সংঘও বলা হয় অনেক সময়। হুম এখানে শিক্ষার্থীদের কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলা হতো। ঠিক আছে, ছোটগুলোকে বিহার, আর বড় যদি শিক্ষাকেন্দ্র হতো তাহলে সেগুলোকে মহাবিহার বলা হতো। আচ্ছা, ত্রিপিটক, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। শিক্ষাদানের ক্ষেত্রে ত্রিপিটককে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। এর 3টি অংশ: বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। নেক্সট, প্রবজ্জা, বৌদ্ধদের শিক্ষা শুরু হতো একটা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে, যাকে বলা হয় প্রবজ্জা। আচ্ছা, এই সময় শিক্ষার্থীদের মস্তক মানে মাথা মুন্ডন করে, নাড়া করে, গেরুয়া রঙের পোশাক পরে ভিক্ষার পাত্র গ্রহণ করতে হতো। ঠিক আছে, একটা মন্ত্র ছিল। হ্যাঁ, দিলাম না, অনেক বড় হয়ে যাবে আর কি। তারপর শ্রমণ, প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হতো শ্রমণ। এই সময় তাদের ব্রহ্মচারীর ন্যায় কঠোর জীবন অতিবাহিত করতে হতো আর কি। মানে যে প্রবজ্জা গ্রহণের পর প্রত্যেক শিক্ষার্থীকে নিয়ম করে ভিক্ষায় বের হতে হতো। উপসম্পদা, 12 বছর বিহার জীবন অতিবাহিত করার পর শিক্ষা শেষ হতো উপসম্পদা নামক অনুষ্ঠানের মাধ্যমে। এখানে শ্রমণকে বা শিক্ষার্থীকে যে করে একটা লিখবে। ভিক্ষুদের, ভিক্ষুদের মানে শিক্ষকদের, ওই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের বলা হয় ভিক্ষু। আচ্ছা, পুরুষ শিক্ষকদের, যারা মানে মহিলা শিক্ষক ছিলেন তাদের ভিক্ষুণী বলা হতো। নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হতো। সন্তোষজনক উত্তর দিতে পারলেই শিক্ষার্থীকে উপসম্পদা উপাধি দান করা হতো। শিক্ষক, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় উপাধ্যায় ও কর্মাচার্য
হুম উপাধ্যায় ও কর্মাচার্য নামে দুই ধরনের শিক্ষক ছিলেন। উপাধ্যায় ছাত্রদের বিদ্যা বিতরণ করতেন এবং কর্মাচার্য ছাত্রদের বিনয় ব্যবহারের শিক্ষা দিতেন। হুম আচ্ছা, শৃঙ্খলা। বৌদ্ধ বিহারগুলিতে শিক্ষক এবং শিক্ষার্থী সকলে সকলেরই সকলেরই জীবন ছিল সুনির্দিষ্ট নিয়মে বাঁধা। শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ভিক্ষায় বের হতে হতো। দিন তিনে দিনে ৩ বারের বেশি খাওয়া নিষিদ্ধ ছিল। মানে সকাল মানে দিন রাত মিলে ৩ বারের বেশি খাওয়া নিষিদ্ধ ছিল। এখানে বলা মানে ভালো যে ওরা রাত্রেবেলা আহার বর্জন করতেন যতটা পারতেন, হ্যাঁ? রাত্রে সন্ধ্যার আগেই খাওয়ার চেষ্টা করতেন আরকি। খাদ্য তালিকাও ছিল সুনির্বাচিত। মানে সবকিছু খেতেন না। নির্বাচিত কিছু খাবার খেতেন। হুম? শিক্ষকদেরও কঠোর নিয়ম ছিল। কোনো শিক্ষক অন্যায় করলে ১০ জন প্রধান শিক্ষক মিলে বা ভিক্ষু মিলে শাস্তির বিধান দিতেন। হ্যাঁ, কি হবে তার শাস্তি আরকি। এবং অপরাধ যদি গুরুতর হতো তাহলে তাকে সংঘ বা বিহার ত্যাগ করতে বাধ্য করা হতো। গুরু শিষ্য সম্পর্ক বা শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কীরকম ছিল? হুম? গুরু শিষ্যের সম্পর্ক ছিল পিতা পুত্রের মতো অত্যন্ত মধুর। পিতা পুত্রের যেরকম সম্পর্ক সেই রকমই ছিল। শিষ্যরা যেন শিষ্যরা যেমন নানাভাবে গুরুর সেবা করতেন, তেমনি গুরুও শিষ্যের রোগ শোকে সমব্যথী হতেন। আচ্ছা, উপসংহার। পরিশেষে বলা যায় যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কোনরূপ জাতিভেদ প্রথা ছিল না। এখানে জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র প্রভৃতি নির্বিশেষে সকলেরই সকলেই শিক্ষালাভের সুযোগ পেতেন বা পেত। তাই এই শিক্ষার উপযোগিতা আজও রয়ে গিয়েছে। আচ্ছা, এটা একটা শর্ট মানে এরকম ১০ নম্বরের একটা করে দিয়েছি। ঠিক আছে? যদি কোশ্চেন ঘুরিয়ে না দেয়, যদি এইভাবেই দেয় কোশ্চেন তাহলে এটা লিখতে পারো। এটাতে ১০ এ ১০ নম্বর পাওয়া যাবে যদি প্রশ্ন ঘুরিয়ে না দেয়। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। পরবর্তী অন্য ভিডিও নিয়ে যখন আসবো তখন আবার দেখা হবে।